হ্যালো বন্ধুরা, এভরিওয়ান, সবাইকে আরেকবার থ্যাংক ইউ আমার সমস্ত ভিডিওগুলো দেখার জন্য। আশা করি হয়তো ভিডিওগুলো সবাই বুঝতে পারছো। হ্যাঁ, কেন কি আমি এত এক্সাম্পল নিচ্ছি, এত সহজ করে এক্সপ্লেন করছি, হয়তো কারো সমস্যা হচ্ছে না। আর যেগুলো কমেন্টস পাচ্ছি, যেগুলো আমি হোয়াটসঅ্যাপে চ্যাট পাচ্ছি, বুঝতে পারছি যে প্রচণ্ড ইফেক্টিভ ক্লাসগুলো হচ্ছে। আর হয়তো অনেকের উপকারেও আসছে। আচ্ছা, আমি আজকে আমার এই ক্লাসে পেঁয়াজের দ্বিতীয় পার্টের ক্লাস নিচ্ছি। এই দ্বিতীয় পার্টে আজকে আমরা দেখে নেব যে চাঁ পিয়াজে সে বিখ্যাত মনোবিজ্ঞানী ডেভেলপমেন্টের স্তরগুলো কী কী বলেছেন এবং সমস্ত স্তরের যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা আজকে তা নিয়ে ডিসকাস করব। ক্লাসে যাওয়ার আগে একটু বলে দিই যে আমি প্রত্যেকেই এটা বলি যে আমরা সবাই টেট অ্যাসপিরেন্ট, আমরা টেট পরীক্ষা পাস করতে চাইছি, ভালো স্কোর নিয়ে পাস করতে চাইছি। তাহলে সেখানে অবশ্যই কিন্তু এখন যে লেভেলে প্রশ্ন হয় সেখানে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং প্রচুর প্রচুর এক্সাম্পল খেয়াল রাখতে হবে, এটা মাথায় রেখে। কেন কি এক্সাম্পলই আমাদের একমাত্র কনসেপ্ট ক্লিয়ারিংয়ের মেন অস্ত্র। তো ফলে আমার ভিডিওতে আমি প্রচুর পরিমাণে এক্সাম্পল নিচ্ছি এবং সহজ সহজ করে এক্সপ্লেন করছি। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আমি আগের ভিডিওতে আমরা কি দেখেছিলাম দেখেছিলাম জাঁ পিয়াজে শিশুর ডেভেলপমেন্টে, শিশুর বিকাশে যেগুলো ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে, যেমন স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অর্গানাইজেশন, এই সমস্ত অ্যাডাপ্টেশন, আমি এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সহজ সহজ করে এক্সাম্পল আকারে ক্লাসগুলো নিয়েছিলাম। আজকে আমার দ্বিতীয় অংশে আমরা ডিসক্রাইব করব এই পার্টটা, অর্থাৎ বিকাশের স্তর। দেখো, ইনি চাঁ পিয়াজে শিশুর বিকাশের স্তরগুলোর কথা বলতে গিয়ে তিনি 4টা স্তরের কথা বলেছেন, 4টা স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, যাকে বাংলায় বলা হচ্ছে সংবেদন চালনমূলক স্তর। চালন বা হতে পারে সঞ্চালন, একই শব্দ। চালন বা সঞ্চালন একই শব্দ। দেখবে এই স্তরে উনার যা মেন বক্তব্য আমি একটু বলি। উনি বলছেন এখানে একজন শিশু, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিগুলো, বেশ কিউট কিউট কিছু এখানে পিকচার নেওয়া হয়েছে বাচ্চাদের। এরা সবাই কিন্তু এই স্টেজেই আছে। দেখবে এখানে কি, এখানে এই সমস্ত বাচ্চাগুলো, এদের বয়স ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আপ টু 2 ইয়ার্স, অর্থাৎ এরা কিন্তু ইনফ্যান্সিতে আছে। আচ্ছা, এখানে মেনলি এই স্টেজের বাচ্চাগুলোর ডেভেলপমেন্ট কিভাবে হয়, দুটো বিষয়ে হয়, দুটো প্রসেসে হয়। একটা হচ্ছে সংবেদন অর্থাৎ সেন্সারি, আর একটা সঞ্চালন অর্থাৎ মোটর। এখানে দুখানা টার্ম আছে, একটা সেন্সারি আর একটা মোটর। অর্থাৎ খেয়াল রাখতে হবে যে একজন শিশু এই বয়সে নিজের 5টা সেন্স দিয়ে, আমরা সবাই জানি আমাদের 5টা সেন্স, 5টা আমাদের জ্ঞানেন্দ্রিয়, এই 5টা সেন্স দিয়ে শিশু জ্ঞান অর্জন করে। কিভাবে, যেমন হয়তো দেখা যাবে যে সে কান দিয়ে শুনছে, সে জিভ দিয়ে খাবারের স্বাদ নিচ্ছে, চোখ দিয়ে দেখছে। এইভাবে প্রত্যেকটা অর্গানের সাহায্যে শিশু একটা একটা করে জ্ঞান ডেভেলপ করে। আর ঠিক আরেকটা হচ্ছে মোটর, অর্থাৎ তার যে মুভমেন্ট অফ অল দ্য অর্গানস, ও কিন্তু হাত পা ছুড়ে সমস্ত অর্গানকে মুভমেন্ট করিয়ে সে আবার জ্ঞানকে অর্জন করার চেষ্টা করে। তাই বলা হচ্ছে দুটো প্রসেস, একটা সেন্সারি আর একটা মোটর। আচ্ছা, দেখবে এখানটায় আমি বলেছি এই স্তরে শিশুরা ইন্দ্রিয় এবং শারীরিক নড়াচড়া, মোটর অ্যাকশনস ব্যবহার করে পৃথিবী ও নিজেদের সম্পর্কে জানতে এবং বুঝতে শুরু করে। দেখবে এখানে দুটো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, একটা হচ্ছে শিশুর আত্মকেন্দ্রিকতা
অর্থাৎ ইগোসেন্ট্রিসিজম, অর্থাৎ এই স্তরে 0 থেকে 2 বছর বয়সে বাচ্চাদের যেগুলো বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট এগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো ইউনিভার্সাল ফিচার্স। অর্থাৎ এই ছোট পৃথিবীতে যতগুলো শিশু জন্মাবে 0 থেকে 2 বছর বয়সে এদের এইগুলো ফিচার্স কমন, তাই এরা হচ্ছে ইউনিভার্সাল ফিচার্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন। দেখো ইগোসেন্ট্রিসিজম এটা কমন ফিচার এই বয়সে। এটা কি? এটা হচ্ছে শিশুর আত্মকেন্দ্রিকতা। শিশু আত্মকেন্দ্রিক থাকে এই সময়টা। মানে কি? দেখো আমি এক্সাম্পল নিয়েছি কয়েকটা। নাম্বার 1, শিশুটি যখন খেলছে তখন তার মনে হয় তার মন বা ইচ্ছাটাই একমাত্র গুরুত্বপূর্ণ। অন্য কেউ কি ভাবছে, দেখো এই পয়েন্টটা, বা কি চাইছে তা সে বোঝে না। অর্থাৎ সে আত্মকেন্দ্রিক। যখন সে খেলছে, খেলছেই, তার মন চাইছে খেলার জন্য, সে খেলছে। তার মা ডাকছে, বাবা ডাকছে, বা কোনো কিছু কোথাও যাবে বা খাবার দিয়েছে, বাচ্চা কিন্তু কোনোভাবেই অন্য কোনো কাজে তার মনটাকে শিফট করতে চায় না। আবার দেখো শিশু কাঁদলে সে আশা করে যে তার মা বা কেয়ারটেকার অর্থাৎ আয়ামাসিরা সব কিছু ফেলে সঙ্গে সঙ্গে তার কাছে আসবে। বোঝো? কারণ শিশু মনে করে তার প্রয়োজনটাই এই মুহূর্তে পৃথিবীর কেন্দ্রে। তার মানে কি? তার মানে হয়তো সে কাঁদছে, তাহলে মাকে সঙ্গে সঙ্গে আসতে হবে। না আসলে সে কিন্তু জেদ ধরে, রাগ করে, প্রচণ্ড হারে মেজাজ দেখায়। ফলে সে যেটা চাইছে সেটাই সে ভাবে এটাই আমি এক্ষুনি আমাকে পেতে হবে। এটাই শিশুর আত্মকেন্দ্রিকতা। নাম্বার 2 দেখো এই বয়সে অর্থাৎ এই স্টেজে 0 থেকে 2-এ আর একটা গুরুত্বপূর্ণ ফিচার হলো অবজেক্ট পার্মানেন্স। অর্থাৎ খেয়াল রাখতে হবে যে বস্তুর স্থায়িত্ব এবং তার অভাব। এখানে কি হয়? আমরা প্রায় দেখেছি যে যখন কোনো একটা শিশু হয়তো মোবাইল দেখছে বা কোনো একটা কিছু হাতে নিয়েছে, তখন মা যদি ভাবে যেখানে বাচ্চাটার বিপদ আছে, বা হয়তো মা চাইছে যে মোবাইল আর আমি দেখতে দেব না, কি করে মা? তখন মা কিন্তু তার কাছ থেকে হাত থেকে, সাপোজ এটা একটা মোবাইল বা একটা কলমই ধরো না, কলমটা বাচ্চা মুখে দিচ্ছে, মা ভাবছে কলমটাকে ব্যবহার করতে দেব না। তাহলে কি? মা আসছেন তার সামনে, তার কাছ থেকে পেনটা নিচ্ছেন, নিয়ে এইভাবে ছুঁড়ে দিয়ে বলছে চাহ, হাস, চাহ নেই, চলে গেল, মোবাইল চলে গেল, কলম চলে গেল। অর্থাৎ তখন কি করে? বাচ্চা ভেবে নিচ্ছে যে অবজেক্টটা মানে সেই বস্তুটা তার সামনে নেই, মানে আর তার অস্তিত্ব নেই। এই যে পার্মানেন্স অফ দ্য অবজেক্ট ইট ল্যাক্স, এই কনসেপ্টটা কিন্তু এই স্টেজে ঘটে। তো ফলে এই স্টেজের এটা কিন্তু এটা প্রায় কিন্তু পরীক্ষা হলে এসছে, আবার আসতে পারে। খেয়াল রাখতে হবে বস্তুর স্থায়িত্বের অভাব। দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি কিভাবে, যে যদি একটা বল তার সামনে থেকে সরিয়ে একটা পর্দার আড়ালে রাখা হয়, তবে শিশু মনে করে বলটি আর নেই এবং সে সেটিকে খোঁজার চেষ্টা করে না। দেখো নাম্বার 2, পিক এ বু একটা খেলার নাম। পিক এ বুতে কি করে? বাবা মা তার মুখটাকে ঢাকে এবং বাচ্চার সাথে খেলে। হয়তো কোনের গামছা দিয়ে, চাদর দিয়ে বা লেপ দিয়ে কি করে? মা তার মুখটাকে ঢেকে বাচ্চার সঙ্গে খেলে। পিক এ বু গেম। এখানে খেলার প্রথম দিকে যখন মা বা বাবা মুখ ঢাকেন, শিশু অবাক হয়ে যায়, কারণ সে মনে করে ব্যক্তিটি অদৃশ্য হয়ে গেছে। এইটা হচ্ছে বস্তুর স্থায়িত্বের অভাব, একটা ইম্পর্টেন্ট ফিচার। হয়তো আমাকে প্রশ্ন করতে পারে এইভাবে যে একটা মা তার বাচ্চার কাছ থেকে একটা ছোট একটা হয়তো পয়সা তার কাছ থেকে কেড়ে নিয়ে লুকিয়ে নিল। বাচ্চাটি আর সেই পয়সাটা চাইছে না। তাহলে শিশুটির এই যে বৈশিষ্ট্যটা, নিচের কোনটি একটা বৈশিষ্ট্য পেঁয়াজের মতে? এই প্রশ্ন আসতে পারে। অপশন এ বলবে বস্তুর স্থায়িত্ব, অপশন বি বলবে আত্মকেন্দ্রিকতা, অপশন সি বলবে সর্বপ্রাণবাদ, অপশন ডি বলবে বাস্তবতাবাদ।
তাহলে কি, যেহেতু আর চাইছে না পয়সাটা, তার মানে ও ভেবে নিয়েছে পয়সাটা এই পৃথিবীতে আর তার এক্সিস্টেন্সই নেই। এটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব। এই প্রশ্ন কিন্তু এসেছে প্রিভিয়াস ইয়ার্সে, খেয়াল রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার্স, বস্তুর স্থায়িত্বের অভাব। এবার দেখো আমাদের নেক্সট স্তর, প্রাক সক্রিয়তার স্তর, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7। এটা কিন্তু 2 to 7 স্টেজ, খেয়াল রাখবে। এটা আর একটা ইম্পর্টেন্ট স্তর, নাম্বার 2 স্তর। এখানে কি হয় দেখবে, এটাও কিন্তু বাচ্চাদের সক্রিয়তার আগের স্তরটা, তাই তো এর নাম প্রাক বাংলায় বলা হয়। দেখবে এই স্তরে শিশুরা যুক্তি দিয়ে নয়, বরং প্রত্যক্ষ দর্শনের উপর নির্ভর করে চিন্তা করে। একদম ঠিক, খেয়াল রাখতে হবে। এখানে কি হয় দেখো, এই স্তরে আমাদের খেয়াল রাখতে হবে, এই স্তরটাতে এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেগুলো বারবার কিন্তু পরীক্ষা হলে আসে। কিরকম? বাস্তবতাবাদ, রিয়ালিজম একটা ইম্পর্টেন্ট ফিচার এই স্তরে। বাস্তবতাবাদ, রিয়ালিজম, এটা কি? এখানে খেয়াল রাখতে হবে, শিশুরা তাদের নিজস্ব কল্পনা বা স্বপ্ন এবং বাস্তব জগতের মধ্যে পার্থক্য করতে পারে না। তারা মনে করে তাদের মনের চিন্তাগুলো বাস্তব। এখানে কি হয় খেয়াল রাখতে হবে, যে সাপোজ ধরুন একটা এক্সাম্পল নিচ্ছি আমি, নার্সারির কোনো শিশু যদি ক্লাসে ঘুমে ভয়ের স্বপ্ন দেখে, সে ঘুম থেকে উঠেও মনে করে সত্যি দানবটি ক্লাসরুমেই আছে। হয়তো একটা ক্লাসরুমে বাচ্চাটা ঘুমোচ্ছে, হয়তো শুয়ে পড়েছে কোনো কারণে, এবার সে তার স্বপ্নে একটা রাক্ষস দেখেছে। তখন ও কি ভাববে, যখন তার ঘুমটা ভাঙবে মনে হবে রাক্ষসটা তার পাশেই আছে, তার সঙ্গেই আছে। অর্থাৎ সে কিন্তু তার মনের জগতের সঙ্গে এই যে আমাদের বাইরের জগতের যে বিষয়টাকে সে কিন্তু একসঙ্গে ভেবে নেয়, পৃথক করতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতাবাদ, রিয়ালিজম। আবার দেখো নেক্সট হচ্ছে কৃত্রিমতাবাদ, আর্টিফিশিয়ালিজম। কোনটা কৃত্রিমতাবাদ? কৃত্রিম কোনটা? যেটা মানুষ তৈরি করে সেটাই কৃত্রিম। যেটা গড বানিয়েছে আমাদের, অর্থাৎ যেটা এসছে আমাদের প্রাকৃতিকভাবে, সেটা হচ্ছে প্রাকৃতিক। গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত সবটা কিন্তু গড বানিয়েছে, সবটা ন্যাচারাল, সবটা হচ্ছে প্রাকৃতিক। আর এই যে ঘর বাড়ি, অট্টালিকা, প্রাসাদ, রাস্তাঘাট সবটা হচ্ছে মানুষের তৈরি, সবটা হচ্ছে কৃত্রিম। তো এই কৃত্রিমতাবাদ কি দেখো, এখানটায় একটা ইম্পর্টেন্ট ফিচার্স। শিশুরা মনে করে যে প্রকৃতির সবকিছু মানুষের তৈরি বা মানুষের জন্য তৈরি। কিরকম? দেখো এক্সাম্পল, বৃষ্টি হতে দেখে শিশু বলতে পারে যে ওপর থেকে কেউ কল ছেড়ে দিয়েছে। দেখো এটার ইম্পর্টেন্ট ফিচার্স। বৃষ্টি হচ্ছে, হয়তো মা জিজ্ঞেস করলো, বল দেখি বৃষ্টি কেন হচ্ছে? হয়তো শিশুটি বলবে যে উপর থেকে দাদু, উপর থেকে বাবা কল ছেড়ে দিয়েছে। তার মানে কি, সে বিশ্বাসই করতে পারছে না বা সে ভাবতেই পারছে না বৃষ্টি উপর থেকে হচ্ছে, এটা একটা প্রাকৃতিক ঘটনা। তখনও তার মাথায় এটা বিষয় আসে না। আবার দেখো ভূগোল ক্লাসে পাহাড়ের ছবি দেখে শিশু প্রশ্ন করতে পারে, স্যার এই পাহাড়টা কারা বানিয়েছে? বোঝো, তাই এই শিশুর এই বিষয়গুলোকে আমরা বলতে পারি যে যা পিয়াজে বলেছেন, এগুলো হচ্ছে শিশুর কৃত্রিমতাবাদের বৈশিষ্ট্য। খেয়াল রাখতে হবে। ধরে নাও এই একটা প্রশ্ন করতে পারে তোমাকে, যে মনে করো ক্লাসরুমে একজন শিক্ষক জিজ্ঞেস করলেন যে বল দেখি সূর্য সূর্য গোল কেন এবং তা গরম কেন? হয়তো বাচ্চা উত্তর দিচ্ছে যে সূর্যের নিচে উনান আছে, বলতে পারে। তাহলে এটা তার কৃত্রিমতাবাদের বৈশিষ্ট্য। কেন? ও কি দেখে যে উনানে মা রান্না করে, উনানে কিন্তু সবকিছু গরম হয়। তাই হয়তো সে ভাবতে পারে যে সূর্যকেও মানুষ উনান দিয়ে গরম করছে। এইটা হচ্ছে কৃত্রিমতাবাদের এক্সাম্পল। আমাকে এই প্রশ্ন দিয়ে বলবে
এটি যা পেঁয়াজের মতে নিচের কোনটির বৈশিষ্ট্য? প্রশ্ন আসতে পারে, মাথায় রাখবে। আবার দেখো আরেকটা কনসেপ্ট, সর্বপ্রাণবাদ, অ্যানিমিজম। এটাও কিন্তু খেয়াল রাখবে, এটাও 0 থেকে 2 বছর বয়সের মধ্যে, সরি ভুল বলছি আমি, 2 থেকে 7-এর মধ্যে দেখা যায়। প্রি অপারেশনালে 2 থেকে 7-এ, এটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ফিচার অফ প্রি অপারেশনাল। দেখবে এই স্টেজে কিন্তু অনেকগুলো আছে মতবাদ, সবটাই খেয়াল রাখতে হবে, সবটাই খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখবে। অ্যানিমিজম কোনটা? দেখবে শিশুরা এই 2 থেকে 7-এ, স্পেশালি 2, 3, 4-এ এরা মনে করে যে সমস্ত বস্তুর প্রাণ আছে। দেখবে হয়তো আমরা প্রায় দেখেছি, একটা শিশুর বয়স 3 বছর, হয়তো সে হাঁটছিল, হাঁটতে হাঁটতে হয়তো ফ্লোরে পড়ে গেল, কাঁদছে বাচ্চাটি। এবার দেখবে প্রচণ্ড হারে কাঁদছে, তখন মা কি করে? মা এসে কিন্তু ওই মেঝেটাকে মারে, এবার হাত দিয়ে মারতে মারতে বলে, এই তুই আমার বাবুকে মেরেছিস, বাবুকে মেরেছিস, তোকে মেরে ফাটিয়ে দেবো, এইভাবে বলে। তখন দেখা যায় যে শিশুটি মেঝেকে মারছে বলে সে চুপে যায়, অর্থাৎ সে ভেবে নিচ্ছে যে মেঝে তাকে যেমন মেরেছে, তার ব্যথা হয়েছে, ঠিক একইভাবে মেঝেকে মা মারলো মানে তারও ব্যথা লাগছে। অর্থাৎ মেঝের প্রাণ আছে, মেঝের ব্যথা হয়, এটা সে বিশ্বাস করে। এইটা হচ্ছে খুব সিম্পলি অ্যানিমিজম বা শিশুর একটা খুব ভালো বৈশিষ্ট্য, সর্বপ্রাণবাদ। ঠিক আছে, দেখো আমি এখানে এক্সাম্পল নিয়েছি। ক্লাসে বেঞ্চের সাথে ধাক্কা লাগলে শিশুটি বেঞ্চকে দুষ্টু বলে এবং সেটিকে পাল্টা মারতে চায়। দেখো বই মাটিতে পড়ে গেলে শিশুটি মনে করতে পারে বইটির এখানে সেকেন্ড, বইটির ব্যথা লেগেছে। দেখো তাহলে যে বইটি মাটিতে পড়ে গেলে হয়তো শিশু ভাবতে পারে যে বইটির ব্যথা লেগেছে, উঠিয়ে রাখা গেল, উঠিয়ে সে কিন্তু ওকে আদর করছে, বইকে উঠিয়ে আদর করছে, এমনটা হতে পারে, প্রায় দেখেছি আমরা। তাহলে এগুলো হচ্ছে বইটির অ্যানিমিজম কনসেপ্ট শিশুটির। এইভাবে চেয়ারে ধাক্কা লাগলে, হয়তো হাঁটছে বা দৌড়াচ্ছে, চেয়ারে ধাক্কা লাগলো, তখন সে কী করে? চেয়ারটাকেই হয়তো মারতে চায়। এইভাবে জড়বস্তুর মধ্যে প্রাণ আছে বা তারাও জীবিত, এই কনসেপ্টটা হচ্ছে অ্যানিমিজম। দেখো আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার বা অবযুক্তিপূর্ণবাদ, ট্রান্সডাক্টিভিজম। ট্রান্সডাক্টিভিজম আমরা কি জানি? রিজনিং টাইপ দুটো, একটা হচ্ছে ডিডাকটিভ, একটা ইনডাকটিভ, একটা আরোহী, একটা অবরোহী। কিন্তু একটা আর আছে, সেটা হচ্ছে ট্রান্সডাক্টিভ, অবযুক্তিপূর্ণ। এটা না যৌক্তিক না অযৌক্তিক, এটাকে আমরা কোনোভাবেই হয়তো অযৌক্তিক বলতে পারবো না, আবার যৌক্তিক বলতে পারবো না। তো ইন বিটুইন যদি হয় তাহলে একে বলা হয় অবযুক্তিপূর্ণ বিচার। কীরকম? এক্সাম্পল নাও। দেখবে একবার আমার ক্ষেত্রে ঘটেছিল, আমি একটা বাচ্চাকে নিয়ে গেছিলাম ছাদের উপরে। এবার পূর্ণিমার রাত ছিল সেটা, সেখানে গিয়ে বলছি, আচ্ছা বল দেখি সায়ন, চাঁদ গোল কেন, বা চাঁদ এত ভালো আলো দিচ্ছ কেন, আমি জিজ্ঞেস করছিলাম। তখন সে উত্তরে বলেছিল, ওই বাচ্চা ছেলেটি সায়ন, যে চাঁদ মামা তাই। এই যে অ্যান্সারটা, আমি তাকে না অযৌক্তিক বলতে পারছি আর না আমি যৌক্তিক বলতে পারছি। হয়তো সে বিশ্বাস করে যে মামারা আলো দেয়, মামারা আদর করে, মামারা ভালোবাসে, তাই মনে হয় চাঁদও কিন্তু আমাদের আলো দিয়ে হয়তো ভালোবাসছে। এইভাবে তার কনসেপ্টে কিন্তু আমরা বলতে পারি, তার কনসেপ্টে ওটা একটা ঠিক আইডিয়া, আমাদের কনসেপ্টে এটা অযৌক্তিকও নয় আবার যৌক্তিকও নয়, তাই এটা ট্রান্সডাক্টিভ। দেখো এখানে কি এক্সাম্পল নিয়েছি আমি, আজ বিকেলে আমি ঘুমাইনি, তাই এখনো বিকেল হয়নি। দেখা যাবে হয়তো সন্ধ্যা হয়ে গেছে, তখন 6টা বাজে,
ঠিক আছে, বা 7টা বাজে, মা বলছে কি রে আজকে এখনো বিকেল হয়নি, কি ব্যাপার? তখন ও বলল যে না বিকেল হয়নি কেন, আজকে আমি তো ঘুমোইনি। তার মানে বাচ্চারা রোজ ঘুমায় বিকেলবেলা, আজকে সে ঘুমায়নি বলে সে ভাবছে যে আজকে আর বিকেল হয়নি। এই যে এটা হচ্ছে অবযুক্তিপূর্ণ বা ট্রান্সডাক্টিভ, এটা খেয়াল রাখতে হবে, ট্রান্সডাক্টিভ। শিক্ষক ক্লাসে রাগ করেছেন এবং বাইরে মেঘ করেছে, তখন শিশুটি ভাবতে পারে যে মেঘ করেছে বলেই শিক্ষক রেগে আছেন, এমনটা কিন্তু হতে পারে। আচ্ছা, এবার দেখো আমাদের 3 নম্বর স্তর, সেটা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর, নাম্বার 3। আচ্ছা, আমরা কি দেখলাম? আমরা নাম্বার 1-এ দেখলাম সেটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। ওখানে দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা, ইগোসেন্ট্রিসিজম, আর একটা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স, বস্তু স্থায়িত্বের অভাব। আচ্ছা, নাম্বার 2-তে ছিল আমাদের যেটা প্রাক সক্রিয়তা স্তর। সেখানে কি পেলাম? সেখানে পেলাম অনেকগুলো, বেশ কয়েকটা ভালো ভালো কনসেপ্ট, বাস্তবতাবাদ, কৃত্রিমতাবাদ, অবযুক্তিপূর্ণবাদ, সর্বপ্রাণবাদ। এগুলো কিন্তু একটা পরীক্ষা হলে আসেই প্রত্যেকটা, যে কোনো এক্সামে এগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা আছে, খুব ভালো কনসেপ্টগুলো, প্রত্যেকটা পরীক্ষাতে এর আগে এসেছে, আবার আসতে পারে। নাম্বার 3 দেখো, নাম্বার 3 স্টেজে এটা কি, এটা কংক্রিট অপারেশনাল স্টেজ, মানে এখানে বাচ্চা কিন্তু পুরোপুরি সক্রিয়, এটা কিন্তু সক্রিয় একদম, এটা মূর্ত সক্রিয়তার স্তর, বয়স 7 থেকে 11, আগেরটা 2 থেকে 7 ছিল। খেয়াল রাখবে এই স্টেজগুলো। দেখা যায় যে বাচ্চা যা দেখে এই স্টেজে, যা দেখছে এই স্টেজে, তাকে সে ব্যাখ্যা করতে পারে। এখানে যা দেখে সে ব্যাখ্যা করতে পারে। এই স্টেজে কিছু ইম্পর্টেন্ট যেগুলো ফিচার্স, তার মধ্যে একটা হচ্ছে সংরক্ষণ বা কনজারভেশন। এটা কি দেখবে, এখানে খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে, দেখো আমি এখানে ছবিতে দুটো বোতল নিয়েছি, মানে জার নিয়েছি। দেখবে এই একটা লম্বা জার, একটা লম্বা আছে আর একটা বেটে আছে, বেটে লম্বা আর একটা হচ্ছে বেটে, এর হাইটটা বড়, এর হাইটটা ছোট, কিন্তু এর যে লেন্থটা আর এর লেন্থ অনেক বেশি। দেখো এটা মোটা আছে, এটা সরু আছে, তাহলে এটা লম্বা এবং সরু, খেয়াল রাখো, এটা লম্বা এবং সরু, আর এটা হচ্ছে বেটে কিন্তু মোটা। দেখো বেটে কিন্তু মোটা, জল কিন্তু একই লেভেলের আছে। দেখো এখানটায় বাচ্চা কিন্তু বুঝতে পারে যে এইটা সরু হলেও জল কিন্তু পরিমাণ বেড়ে যায়নি, বা এটা বেটে হলেও জল কিন্তু কমে যায়নি। তার মানে তাদের আয়তন বাড়লে কমলেও যে কোনো একটা অবজেক্টের পরিমাণ হয়তো একই থাকতে পারে, এটা সে বুঝতে পারে। তাই বলা হচ্ছে, এখানে দেখো একটা এক্সাম্পল, শিক্ষক দুটি সমান মাটির দলা নিলেন, একটিকে চ্যাপ্টা করে রুটির মতো বানালেন। ছাত্ররা এখন বুঝতে পারে যে আকার পাল্টালেও মাটির পরিমাণ একই আছে। দেখো কিরকম, একটা নিল একটা মাটির দোলা, এবার এটাকে হাত দিয়ে চেপটে দিয়ে হয়তো এইভাবে হয়ে গেল, তাহলে এর সাইজ বেড়ে গেল, এর আয়তন বেড়ে গেল, কিন্তু মাটির পরিমাণটা একই আছে। এইটা হচ্ছে শিশুর মস্তিষ্কের কনজারভেশন ফিচার। খেয়াল রাখবে এটা। আমি এখানে আরেকটা এক্সাম্পল নিয়েছি, যেটা বললাম একটু আগেই, এটা সরু লম্বা গ্লাস থেকে চৌড়া গ্লাসে জল ঢাললে জলের পরিমাণ কমে যায় না, এটা বুঝতে পারাটাই হচ্ছে কনজারভেশন, সংরক্ষণ। আচ্ছা, নেক্সট দেখো ভেরিয়েশন, একে বলা ক্রমপর্যায়। কোনটা? আমরা সবাই জানি যে ছোট থেকে বড়
বা বড় থেকে ছোট, এইটা হচ্ছে সিরিয়েশন বা ক্রম। বস্তুর আকার, বস্তুর ওজন, পরিমাণ, ছোট, এটা ছোট, এর থেকে বড়, এটা ক্রম। এই যে ক্রম, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এইভাবে ক্রম আকারে এখানে বড় থেকে ছোট আস্তে আস্তে করে চলে যাচ্ছে। একে বলা হয় ক্রম বা সিরিয়েশন। এইটা বাচ্চা কিন্তু বুঝতে পারে। কিরকম দেখো এখানটায়, গণিত ক্লাসে বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দেওয়া হলে ছাত্ররা সেগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে পারে। অথবা দেখো, এটা হচ্ছে নাম্বার 1 এক্সাম্পল। নাম্বার 2 দেখো, লাইব্রেরিতে বইগুলোকে তাদের পুরুত্ব বা উচ্চতা অনুযায়ী তাকের মধ্যে সাজানো, এর সবটা হচ্ছে ক্রম বা সিরিয়েশন। কিরকম, হয়তো লাইব্রেরিতে স্যার বললেন যে বইগুলোকে, যেগুলো বই একটু হাইটে লম্বা বেশি, সেইভাবে আস্তে আস্তে করে ছোট হাইটের বইগুলোকে পরপর সাজাও তাকে একটা। তখন বাচ্চাটা কি করলো, যে যেগুলো লম্বা বই সেগুলো আগে রাখছে, আস্তে আস্তে করে তার হাইট অনুসারে একদম ছোট হাইটের বই ওটা শেষে রাখছে। তার মানে হচ্ছে বাচ্চাটি ক্রমটা কিন্তু বুঝতে পারছে। এটা হচ্ছে শিশুর সিরিয়েশন কনসেপ্ট। বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এই কনসেপ্টটা হচ্ছে সিরিয়েশন কনসেপ্ট। আবার দেখো নাম্বার 3, আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এই স্টেজে, যেটা আমাদের 7 থেকে 11 খেয়াল লাগবে, ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ। এটা কি খেয়াল রাখতে হবে, এখানটাই দেখো আমি ছবিতে বলেছিলাম এখানে অনেকগুলো রঙের হয়তো খেলনা রাখা আছে। বললাম এই 4টা ঘরের মধ্যে 4টা বাক্স আছে, এটা এই 4টা বাক্স আছে। এবার 4টা বাক্সের মধ্যে বললাম যে প্রত্যেকটা বাক্সে একই রঙের খেলনাগুলোকে প্রবেশ করাও। দেখা যাবে যে বাচ্চাটি, দেখো এখানে যেমন দুটো লাল রঙের খেলনাকে দিয়েছে, এখানে দুটো নীল রঙের খেলনা দিয়েছে, হয়তো এটা এখানেই আসতো, বেশি ভালো হতো এটা, এখানে হয়তো হলুদগুলোকে নিয়ে আসলো। এইভাবে দেখা যাবে একই বাক্সে একই রঙের খেলনাকে দেওয়াটা হচ্ছে ক্লাসিফিকেশন। দেখো আমি এক্সাম্পল কি নিয়েছি, শিক্ষক ছাত্রদের কতগুলো কার্ড দিলেন। ছাত্ররা লাল রঙের কার্ডগুলো এক পাশে এবং নীল রঙের কার্ডগুলো অন্য পাশে সেপারেট করতে পারলো। এটা হচ্ছে ক্লাসিফিকেশন। আবার দেখো বিজ্ঞান ক্লাসে প্রাণীদের মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই 2 ভাগে ভাগ করতে পারলো ছাত্ররা। এটা হচ্ছে ক্লাসিফিকেশন। এই প্রশ্ন আসতেই পারে, বুঝো। হয়তো দেখা গেলো একটা ক্লাসের মধ্যে কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে মেরুদণ্ডী, আর কিছু আছে অমেরুদণ্ডী, একটা লিস্টের মধ্যে বা একটা বাক্সের মধ্যে রাখা আছে। ঠিক আছে, এবার স্যার বললেন দুটো দুটো বাক্স বানাও, যেখানে সেপারেট করে বলো কোনগুলো মেরুদণ্ডী কোনগুলো অমেরুদণ্ডী। বাচ্চাটি করতে পারলো, এখানে হয়তো করলো মেরুদণ্ডী, এখানে করলো অমেরুদণ্ডী, তাহলে সে কিন্তু ক্লাসিফাইটা করতে পারলো। একে বলা হয় ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ। এই যে এইগুলো যেগুলো বলছি আমি পরপর 1 2 3, অর্থাৎ কনজারভেশন, সিরিয়েশন, ক্লাসিফিকেশন, এগুলো সবটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা পরীক্ষায় চলে আসতে পারে। যেটা একটু আগে বললাম ক্লাসিফিকেশন, যেটা আমাদের তোমার এই কনজারভেশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা হলে আসার চান্স খুব বেশি। এটা এটা একটু বুঝতে একটু সমস্যা হয় বুঝতে, এটা কনজারভেশনটা। আর ন্যাচারালি এই লম্বা সরু বেটে মোটা এটা দিয়েই আমাদের দেয় পরীক্ষা হলে। এই যে নাম্বার 2 এক্সাম্পলটা খুব দিতে পারে, চান্স খুব বেশি, এই সরু লম্বা গ্লাস আর চৌড়া গ্লাস, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এবার দেখো এটা আমাদের সংখ্যা ধারণা, নাম্বার সিস্টেম। এটা কি দেখবে, খেয়াল রাখবে যে একটা বোর্ডের মধ্যে একটা বাচ্চা 2, হয়তো আমি 2 লিখলাম অ্যাজ টিচার,
এবার সে 2 দেখছে, এবার নিজেও সে 2 লিখতে পারলো। এটা কিন্তু সংখ্যার কনসেপ্ট নয়, এটা নাম্বার কনসেপ্ট নয়। তাহলে নাম্বার কনসেপ্ট কোনটা? সে বোর্ডের 2 সংখ্যার সঙ্গে সে বাস্তব জীবনে, বোঝো, দুটো হয়তো আলুকে সে ভাবতে পারছে। যখন সংখ্যাকে সে বাস্তবে ভাবতে পারছে, 2 মানে দুটো বন্ধু, 2 মানে দুটো আপেল, 2 মানে দুটো কলম। ঠিক আছে, শুধু শুধু 2 লিখতে পারছে তা কিন্তু নয়, এটা তার কপি হয়ে যাবে, এটা কপি হয়ে যাবে, খেয়াল রাখতে হবে। তাহলে কোনো একটা সংখ্যা তো বিমূর্ত জায়গা, সংখ্যা তো পৃথিবীতে এক্সিস্ট করে না, কোথাও 1 2 3 4 নেই। এটা পুরোপুরি একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, তাকে আমরা টাচ করতে পারি না, দেখতে পাই না। তাহলে সংখ্যা কোথায় আছে? সংখ্যা আছে আমাদের বস্তুর মধ্যেই। এটা একটা কলম, তার মানে 1। এই 1 সংখ্যার সঙ্গে এই কলমটাকে যখন সে পারছে রিলেট করতে, এইটা হচ্ছে নাম্বার কনসেপ্ট। খেয়াল রাখবে, দেখো কি বলছে এখানটায়, আর 5টি কলম আর 5টি পেন্সিল পাশাপাশি রাখলে ছাত্ররা বুঝতে পারে যে দুটির সংখ্যা সমান, যদিও দেখতে ভিন্ন। তাহলে 5টা কলম আর 5টা পেন্সিল রেখেছি টেবিলে, তাহলে এদিকে 5টা কলম আছে, সংখ্যা 5, এদিকে সংখ্যা 5 পেন্সিল আছে। যদিও কলম পেন্সিল দেখতে কিন্তু একরকম নয়, তবুও সে বুঝতে পারছে যে এদিকে 5টা, এদিকে 5টা, এই সংখ্যা চেনা উইথ দ্য অবজেক্টস। এটা হচ্ছে নাম্বার কনসেপ্ট। দেখো 3 + 2 = 5, আবার একইভাবে 4 + 1 = 5। তাহলে ভিন্নভাবে যোগ করলেও মোট ফল যে একই হয় তা বুঝতে পারা, এটাও কিন্তু নাম্বার কনসেপ্টের আর একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো আর একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এবং এটা আর একটা ইম্পর্টেন্ট জায়গা, রিভার্সিবিলিটি। কিরকম খেয়াল রাখবে, হয়তো বললাম যে 4 + 2 = 6, বুঝে একবার, 4 + 2 = 6, এইটা সে বুঝতে পারে। কিন্তু 6 - 4 = 2, বোঝো, এটাও সে বুঝতে পারে। 4 + 2 = 6। এবার দেখো 6 থেকে আমি হয়তো 2 বাদ দিলাম বা 4 বাদ দিলাম, যদি আমি 2 বাদ দিই তাহলে 4 থাকছে। এই যে সংখ্যাগুলো, এই 2 4 আবার এখানে আসতে পারে, বাদ দিলে এটাও সে বুঝতে পারে যে রিভার্স হচ্ছে। 4 + 2 = 6, 6 - 2 = 4, এই যে রিভার্স হচ্ছে, অর্থাৎ কোনো একটা কাজ বা চিন্তাকে উল্টো দিক থেকে ফিরিয়ে এনে আবার সেই অবস্থায় আনা যায়, এই যে ক্ষমতাটা বুঝতে পারাটা, এটা হচ্ছে রিভার্সিবিলিটি। এরকম একটা আর এক্সাম্পল নিয়ে নিই, যে বিজ্ঞান ক্লাসে একটা বাচ্চা বুঝতে পারলো এটা যে বরফ কিন্তু গলে গিয়ে জল হয়, এবং তারপর সে এটাও বুঝতে পারছে যে সেই জলকে জমালে আবার বরফ হয়ে যায়। তাহলে এই যে রিভার্স প্রসেস সে বুঝতে পারে, এই যে বিপরীত প্রক্রিয়াটা সে বুঝতে পারছে, এটা হচ্ছে রিভার্সিবিলিটি। তাই কোনো একটা বিষয়কে, কোনো একটা কাজকে বা কোনো একটা চিন্তাকে উল্টো করে ভাবতে পারাটা, এটা হচ্ছে রিভার্সিবিলিটি, বোঝো। আচ্ছা, এবার দেখো আমাদের নেক্সট স্তরটা হচ্ছে, মানে লাস্ট স্তর, বিকাশের স্তরের লাস্ট স্তর, এটা 4 নাম্বার স্তর, এটা হচ্ছে নাম্বার 4 স্তর। এটা কি? ফর্মাল অপারেশনাল স্টেজ। এটা শুরু হয় বয়স 11 থেকে, এটা চলে অনওয়ার্ড। এই বয়সটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে মেনলি কি ঘটে দেখো, দেখো এর নাম হচ্ছে যৌক্তিক সক্রিয়তার স্তর। মানে কি, এখানে শিশুরা তাদের আগের স্তর থেকে ক্রস করে 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 যখন তার বয়স 11+ হচ্ছে, তখন সে এখানটায় কোনো একটা বিষয়কে ব্যাখ্যা করতে পারে,
যুক্তি দিতে পারে, কারণ ফলাফলটা বুঝতে পারে, বোঝো, সে রহস্য বুঝতে পারে, সে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে, এই সমস্ত জটিল কাজগুলো সে করতে পারে। অর্থাৎ এখানে যতগুলো বিমূর্ত কাজগুলো আছে সেখানে কল্পনা করতে পারে, সেখানে কনসেপ্ট ফর্ম করতে পারে, অর্থাৎ সমস্ত রকমের বিমূর্ত কাজগুলো সে এই স্তরে করতে পারে। এখন সেই শিশুটি তখন তার বয়স হবে 11+। কীরকম? ধরে নাও তখন সে বুঝতে পারে যে বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টি হচ্ছে কেন এটা সে ব্যাখ্যা করতে পারবে। হয়তো আকাশে সূর্য উঠেছে এবং সূর্য যে আলো দেয় এবং এই আলোর যে কাজগুলো সে বুঝতে পারে। হয়তো সে ক্লাস 8-এ পড়ছে বা 9-এ পড়ছে, দেখা যাবে সে নিজের ভবিষ্যৎ প্ল্যান করতে পারছে। সে প্ল্যান করছে যে আমি ডাক্তার হব, আমি পাইলট হব, আমি এনডিএ অফিসার হব। সে প্ল্যান করছে, ক্লাস 8 থেকে সে প্ল্যান করছে রীতিমতো। কীভাবে সে বইপত্র কিনছে, কীভাবে সে প্র্যাকটিস করছে। অর্থাৎ সে কিন্তু দূরকে দেখতে পারে, নিজের ভবিষ্যৎকে দেখতে পারে। কোনো একটা সাপোজ কোনো একটা রহস্যময় জিনিস, হয়তো ভূত, সে ভূতের অস্তিত্ব নিয়ে ভাবতে পারছে, আদৌ ভূত আছে কিনা বা ভূত থাকতে পারে কিনা। এইভাবে সে ভিন্ন ভিন্ন বিমূর্ত চিন্তনগুলো এই স্টেজে বাচ্চা করতে পারে। তাই একে বলা হয় যৌক্তিক সক্রিয়তার স্তর। এখানে দেখো একটা এক্সাম্পল নিচ্ছি আমি। কীরকম? নাম্বার 1 এক্সাম্পল, শিক্ষার্থীরা এক্স বা ওয়াই এর মতো বিমূর্ত চলরাশি ব্যবহার করে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। আমরা কি দেখি? হয়তো দেখা যাচ্ছে কোনো একটা অঙ্কে সে ধরছে যে হয়তো দেখা যাচ্ছে ও ধরছে a = x, b = y। এইভাবে সে কিন্তু ভেরিয়েবল ধরতে পারছে। আবার দেখো একটা বিতর্ক প্রতিযোগিতায় তারা যদি জলবায়ু পরিবর্তন না থামানো হয় তবে কি হবে? এইটা হচ্ছে একটা কম্পিটিশনের সাবজেক্ট। এই ধরনের কাল্পনিক প্রশ্নের একাধিক সম্ভাব্য ফলাফল সে বিশ্লেষণ করতে পারে। আবার কি বৈজ্ঞানিক পরীক্ষা, যেমন কীরকম? কোনো পরীক্ষার সময় তারা এলোমেলোভাবে চেষ্টা না করে সমস্ত সম্ভাব্য কারণগুলি বিবেচনা করে পদ্ধতিগতভাবে পরীক্ষা করে দেখতে পারে। এইভাবে সে যখন একটা শিশু বয়স তার 11+, তখন সে বিলং করছে ফর্মাল স্টেজে, ফর্মাল অপারেশনাল স্টেজ। এই স্টেজে সে এইগুলো কাজগুলো করতে পারে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, হয়তো একটা আমাকে এই কোশ্চেন দিতে পারে। সাপোজ একটা ডিবেট কম্পিটিশনে তার বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তন হলে কি কি সমস্যা হতে পারে। এই ডিবেটে একটা শিশু সুন্দরভাবে সেই ব্যাখ্যাটা করতে পারল। তাহলে শিশুটি পিঁয়াজের মতে কোন স্তরের শিশু? অপশান এ সেন্সারি মোটর, অপশান বি প্রি অপারেশনাল, অপশান সি অপারেশনাল বা কংক্রিট অপারেশনাল, আর অপশান ডি ফর্মাল অপারেশনাল। উত্তরটা কি হবে? উত্তর ডি হবে। যেহেতু এখানটায় সে জলবায়ু পরিবর্তনের মতো একটা বিশাল বিষয়কে সে ব্যাখ্যা করতে পারছে, যুক্তি দিয়ে সে বোঝাতে পারছে, তাহলে সে এখানে 11 থেকে অনওয়ার্ড স্টেজে বিলং করে। এইভাবে আমরা প্রত্যেকটা স্টেজকে যদি আমরা ভালো করে আবার পড়ে নিই এবং আমার এই ক্লাসটা যদি কেউ বারবার দেখে নেয়, তাহলে প্রত্যেকটা জায়গাতে যতগুলো কনসেপ্ট আছে সবটাকে ভালো করে বারবার শুনে 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 যদি কনসেপ্টটাকে ইনবিল্ড করতে পারে নিজের মাথার মধ্যে, তাহলে সে কমপক্ষে 2 থেকে 3টা প্রশ্ন সলভ করতে পারবে। ঠিক আছে, এই আমার পেঁয়াজের ভিডিও আজকে শেষ হলো। 2টো পার্টে ভিডিও করলাম। প্রথম পার্টে ছিল একটা বিষয়, সেকেন্ড পার্টে বিকাশের স্তরগুলো। তোমরা 2টো পার্টকে পরপর শুনবে, দেখবে পুরো একটা ক্লাস তোমার কাছে খুব ভালো করে প্রেজেন্ট হচ্ছে।
আর তারপরে দেখবে আমি এর উপরে প্রচুর প্রশ্ন সলভ করাবো, এমসিকিউ। তোমরা আমার চ্যানেলটা ফলো করবে, সাবস্ক্রাইব করবে, দেখবে যে যখন যখন ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিশ যাবে, তুমি দেন দেয়ার সেই প্রশ্নগুলোকে বা ভিডিওগুলোকে দেখতে পারবে। অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে কি তোমার সমস্যা হচ্ছে। তোমার কমেন্ট অনুসারে আমি আবার আমার ভিডিওতে সেভাবেই রেকটিফাই করতে পারবো। ঠিক আছে, আজকে এখানেই থাক। সবাইকে আর একবার ধন্যবাদ।